প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতিতে আমরা আজকে কিছু হিসাব বিজ্ঞানের গিরগিটি নিয়ে শিখব। গিরগিটি বুঝো? গিরগিটি মানে হচ্ছে যারা বিভিন্ন ক্ষেত্র বিশেষে রং বদলায় আর কি, ঠিক সেগুলো আমরা শিখে নিব যাতে এই গিরগিটিদেরকে আমরা খুব সহজে খপ করে ধরে ফেলতে পারি। ঠিক আছে, টুপ করে ঢুকে পড়লে খপ করে ধরে ফেলবো। ঠিক আছে, চলো দেখো, হিসাব বিজ্ঞানের কিছু কিছু শব্দ আছে যেগুলোকে হিসাব বিজ্ঞানী ও প্রশ্ন প্রণেতাগণ বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। দোষ কিন্তু তাদের না, দোষ হচ্ছে কার? হিসাব বিজ্ঞানীদের আর হচ্ছে প্রশ্ন প্রণেতাদের, যারা প্রশ্ন তৈরি করে তাদের। অর্থাৎ জিনিস একটাই, কেবল স্থানভেদে গিরগিটির মতো রং বদলায় আর কি। মূলত জিনিসটাই একই, স্থানভেদে গিরগিটির মতো রংটা বদলায়। চলো এক নজরে হিসাব বিজ্ঞানের গিরগিটিদের চিনে রাখি। কি কি? যেমন ক্রয় ফেরত। ক্রয় ফেরত এটা তো আমরা বুঝি, ক্রয় করে আমি আবার তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, ভাই আমার মালটা পছন্দ হয় না। ঠিক আছে, তো এই জিনিসটা কতভাবে ব্যবহৃত হতে পারে? ক্রয় ফেরত নামে আসতে পারে, আরেকটা নাম আছে বই ফেরত, আরেকটা নাম আছে ক্রয় প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন বুঝো? চলে যাও। তারপরে দেখো সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে যে আমাকে সরবরাহ করছে, দিছে, তাকে আমি ফেরত দিছি, তাহলে সেটা আমার জন্য কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের আরো কয়টা নাম আছে? তিনটা বাড়তি নাম আছে। ঠিক আছে, এগুলো আসতে পারে। তোমার ক্রয় ফেরত না এসে বই ফেরত আসতে পারে, ক্রয় প্রত্যাবর্তন আসতে পারে, সরবরাহকারীকে ফেরত আসতে পারে। তাহলে তুমি ঘাবড়ানো কিছু নাই, জাস্ট কথা একটাই, গিরগিটির মতো মনে রাখবা। ঠিক আছে, বিক্রি ফেরত। এখন দেখো, বিক্রি ফেরত তার আর কয়েকটা নাম থাকতে পারে। বিক্রি ফেরত তো বুঝাও, আমি বিক্রি করছি, সে আমাকে ফেরত দিছে, তাহলে সেটার বিভিন্ন নাম হতে পারে আন্তঃফেরত, বিক্রয় প্রত্যাবর্তন, গ্রাহক কর্তৃক ফেরত। ঠিক আছে, এগুলো মনে রাখবা। তারপরে দেখো নগদ। নগদের আর কয়েকটা নাম হতে পারে হাতে নগদ, নগদ তহবিল, নগদ অর্থ, নগদ টাকা, তৎক্ষণাৎ পদে অর্থ। ঠিক আছে, বিভিন্ন নাম হতে পারে। দানাদার। দানাদারের কি কি নাম হতে পারে দেখো, দানাদার অন্য নাম হচ্ছে প্রাপ্য হিসাব, পাওনা, প্রাপ্য ব্যক্তি, প্রস্তুত ঋণ, বিক্রয় খতিয়ানের জের, এআর মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর কি, আর ঊর্ধ্বমন মানে হচ্ছে টাকাটাকে বাড়ায়। ঠিক আছে, এখন আসো বিক্রয় খতিয়ানের জের তারা কি বোঝাচ্ছে? অর্থাৎ এই বিক্রয় খতিয়ানের জের বোঝাচ্ছে হচ্ছে বিক্রয় হিসাবের মাধ্যমে মূলত আমাদের দেনাদার সৃষ্টি হয়। ঠিক আছে, এজন্য হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। এখন আসো পাওনাদার। পাওনাদার আরো কি কি নাম থাকতে পারে? পদে হিসাব থাকতে পারে, দেনা থাকতে পারে, ক্রয় খতিয়ানের জের। তাহলে ক্রয় খতিয়ানের জের কেন? কারণ ক্রয়ের ফলে এপি। এপি মানে হচ্ছে অ্যাকাউন্ট পেবল, আর অদমন মানে হচ্ছে অ্যাকাউন্ট, এটা আমার জন্য দায়, মানে হচ্ছে আমার যে টাকাটা আছে এটাকে কমাইয়া দেয়। ঋণ। ঋণ, ঋণের আরো কয়েকটা নাম হতে পারে ঋণপত্র, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, ধার, দায়বদ্ধ ঋণ, বন্ড, ডিবেঞ্চার। এগুলা সব কি? এগুলা সব হচ্ছে ঋণের গিরগিটি। বিনিয়োগ। বিনিয়োগ কি কি? সঞ্চয়পত্র, লগ্নিপত্র। বিনিয়োগের আরো কয়েকটা নাম দেখো, বিনিয়োগ থাকতে পারে সরাসরি, না হয় অন্যান্য কি কি নামে থাকে? সঞ্চয়পত্র থাকে, লগ্নিপত্র থাকে, সেভিংস পত্র, প্রদত্ত ঋণ, শেয়ার ক্রয়, সিকিউরিটিজ ক্রয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই বিভিন্ন নামে থাকতে পারে। তারপরে দেখো ব্যাংক জমা। ব্যাংক জমা আরো কি কি নাম হতে পারে? ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ডিপোজিট, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক হিসাব, ব্যাংক রক্ষিত। ঠিক আছে, ব্যাংক আমানত, বিভিন্ন নাম থাকতে পারে। এই জন্যই মূলত এগুলাকে গিরগিটি বলছে, আমি নাম দিয়েছি গিরগিটি। তারপর দেখো ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা বুঝো। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে আমার ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে তার চেয়ে বেশি আমি উত্তোলন করছি, মানে যে অতিরিক্ত পরিমাণ উত্তোলন করছি না, সেটাকে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ আমার টাকা জমা আছে 20,000 টাকা, আমি উত্তোলন করছি 25,000 টাকা, তাহলে বাড়তি কত উত্তোলন করছি? 5,000 টাকা। ওই 5,000 টাকা হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্ত। ক্লিয়ার? তাহলে ব্যাংক জমাতিরিক্তের আরো বিভিন্ন কি কি নাম হতে পারে দেখো, ব্যাংক ওভারড্রাফট হতে পারে, বিওডি মানে বিওডি মানে ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, আর ওডি মানে হচ্ছে ওভারড্রাফট। ব্যাংক ঋণাত্মক ব্যালেন্স, ব্যাংক জমার ঘাটতি, এই একই কথা। দেখো মানে আমি ব্যাংক জমা রাখছি, সেটার ঘাটতি দেখাচ্ছে। তো ঘাটতি কিভাবে হবে? আমি টাকা বেশি উঠে আনলেই তো ঘাটতি হবে। পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় মানে হচ্ছে অবচয় কয়েক বছর যাবৎ থাকলে সেটা হচ্ছে দায় হয়ে যায় আর কি, এটাকে বলা হচ্ছে পুঞ্জীবিত অবচয় বলে। তাহলে অবচয় সঞ্চিতি, এটার আরেকটা নাম।
ক্রমযোজিত অবচয় সেটাও আরেকটা নাম, সঞ্চিত অবচয় তাও আরেক নাম, মোট অবচয় মানে কয়েক বছরের মিলায়া যেটাকে বলা হচ্ছে মোট অবচয়। তাহলে সবগুলা একই, এই সবগুলা কিন্তু দায়, ঠিক আছে? পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিত, ক্রমযোজিত অবচয়, সঞ্চিত অবচয়, মোট অবচয় সবকিছুই হচ্ছে দায়। আর অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা জিনিসটা বুঝো কিনা? পাওনা মানে কি? পাওনা মানে হচ্ছে আমি পাবো। আর অনাদায়ী পাওনা আদায় হয় নাই, যে পাওনাটা আদায় হয় নাই, হওয়ার সম্ভাবনা কম, সেই জিনিসটাকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা। একটা সম্ভাবনাময় থাকে আর কি, যে এই লোকটার কাছে আমি 20,000 টাকা পাবো, আচ্ছা লোকটা মনে হয় আমার 20,000 টাকা দিবে না 15,000 দিবে, তাহলে আমি নিজের মনে মনে ধরে নিছি সে আমাকে 5,000 টাকা কম দিবে। এই যে ধরে নিছি, একটা ধারণা করছি 5,000 টাকা কম দিবে, সেটাকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা, ঠিক আছে? তো অনাদায়ী পাওনার এই আরেকটা নাম হচ্ছে ঋণ, তারপর হচ্ছে অপ্রাপ্য পাওনা, অনুদ্ধারযোগ্য পাওনা। দেখো বুঝতে পারবো, এটা কঠিন কিছু না। ক্ষতিগ্রস্ত পাওনা, এর হচ্ছে ভিন্ন ভিন্ন নাম হতে পারে, ঠিক আছে? এই ছোট্ট একটা ক্লাস বাট তোমাকে অনেক 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 হেল্প করবে, ঠিক আছে? অর্থাৎ হিসাব বিজ্ঞানের গিরগিটিদেরকে চেনা হয়ে গেলে তুমি আবার এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ সিনোনিম যে ওয়ার্ড, সমর্থক যে শব্দগুলো, এই শব্দগুলো নিয়ে তুমি আর ম্যাথ সলভ করতে গিয়ে আটকাবে না। অবশ্যই তোমার ক্লাসটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে। আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো। ইনশাআল্লাহ কমার্স হান্টার্স তোমাদেরকে ভালো রেজাল্টের গ্যারান্টি দিচ্ছে। পাশে থাকো, লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু পাবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।